শাসক দলের নেতাদের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যখনই তারা সিবিআই অথবা ইডির ডাক পায় তারা অসুস্থ হয়ে পড়ে, এবং একইভাবে এই অনুব্রত মণ্ডলও কিন্তু পুলিশের যখন ডাক পেল, তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো, সে কিন্তু আসতে পারল না। তিনি একটা এক্সকিউজ দেখাচ্ছেন যে তিনি শয্যাশয়ী হয়ে গিয়েছেন। এই কথা বলছেন তার ছায়ার সঙ্গী, তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি দেবব্রত সরকার। তিনি বলছেন তিনি হাজিরা দিতে পারবেন না বা পারছেন না। কেন পারছেন না? অর্থাৎ তিনি বিছানাগত হয়ে রয়েছেন বা অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। আমরা জানি যে সাম্প্রতিককালে একটা অডিও ভাইরাল হয়েছে। এই অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে মা বউ টেনে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন। তারপর এই জিনিসটা সামনে আসার পর কিন্তু শাসক দল বরাবরই অস্বস্তিতে পড়ে যায় এবং কার্যত তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়। কখনো দেখছি হাউস স্টাফ থেকে শুরু করে সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে এবং তাকে দেওয়া গাড়ি পর্যন্ত নিয়ে নিচ্ছে শাসক দল। কার্যত অনুব্রত মণ্ডলের এহেন আচরণ বা এরকম একটা কথোপকথন কার্যত শাসক দলকে প্রচণ্ড থেকে প্রচণ্ডতম চাপের মধ্যে ফেলে দেয়। কার্যত তারা যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ না নিত, স্বাভাবিকভাবেই কিন্তু তাদের ওপর নেমে আসতো সমালোচনার ঝড়। এবং এই যে বোলপুরে থানার আইসিকে গালিগালাজ করা অনুব্রত মণ্ডলের, কার্যত তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। দুটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। মোট 4টি ধারায় হয়েছে এবং সেখানে 2টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এবং তাকে কিন্তু থানায় বা মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেখানে তিনি কিন্তু হাজিরা দিতে পারছেন না। তার যে ছায়াসঙ্গী রয়েছে এই যে দেবব্রত সরকার, তিনি বলছেন অনুব্রত মণ্ডল অত্যন্ত অসুস্থ, শয্যাশায়ী। অর্থাৎ শয্যাশায়ী মানুষ কখনো হয়, কতটা অসুস্থ হলে মানুষ বিছানাগত হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এটা তো সহজেই বোঝা যায়, কিন্তু অবাক করে এই যে অনুব্রত মণ্ডলের একজন ঘনিষ্ঠ ব্যক্তি দেবব্রত সরকার, তিনি বলছেন তিনি অনুব্রত মণ্ডল মহকুমা দপ্তরে এসে হাজিরা দিতে পারছেন না, তার শরীর অসুস্থ রয়েছে। কিন্তু আবার পরক্ষণেই দেখা যাচ্ছে সেই অনুব্রত মণ্ডল যাকে সকালে বলছে অসুস্থ, বিকালে আবার পার্টি অফিসে দেখা যাচ্ছে। তো এর মধ্যে কতটা সত্যতা রয়েছে? কেনই বা তিনি হাজিরা দিচ্ছেন না, এটাও প্রশ্ন রয়েছে। আর সব থেকে চাঞ্চল্যকর একটা দাবি এই অনুব্রতর ঘনিষ্ঠ ব্যক্তি করছেন, দেবব্রত সরকার। তিনি বলছেন এই যে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে এই যে অনুব্রত মণ্ডলের একটা অডিও ভাইরাল হয়ে যাওয়া, এটা ফেক, অর্থাৎ এআই জেনারেটেড একটা অডিও ক্লিপ, যেটা সম্পূর্ণ ভুয়ো। তো স্বাভাবিকভাবে এরকম একটা দাবি কিন্তু এই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যক্তি করছেন। তো প্রশ্ন তো এখন এটা আছে, যদি এই যে অডিও যেটা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং সংবাদ শিরোনামে চলে এলো, তো এটা যদি সত্যিই ফেক হতো বা এআই জেনারেটেড হতো বা ভুয়ো হতো, তাহলে অনুব্রত মণ্ডল ক্ষমা কেন চাইলো? প্রশ্ন তো এটাই। যদি তিনি জানতেন যেটা ফেক, তো তার প্রথম কর্তব্য কী ছিল? অনুব্রত মণ্ডল নিঃসন্দেহে এফআইআর করতেন বা তার করা উচিত ছিল যদি সেটা ফেক হয়, কিন্তু সেটা না করে তিনি কেন ক্ষমা চাইলেন? যদি সেটার মধ্যে সত্যতা না থাকতো তাহলে কি তিনি ক্ষমা চাইতেন? নিঃসন্দেহে বিষয়টাকে তিনি মেনে নিয়েছেন। বিষয়টার মধ্যে সত্যতা না থাকলে অনুব্রত মণ্ডল কি ক্ষমা চাইতো? প্রশ্ন তো এটাই। অনুব্রত ঘনিষ্ঠ এই যে নেতা, তিনি আবার দাবি করছেন এই যে এআই দিয়ে তৈরি করা অডিও ক্লিপ, এটা চক্রান্তে রয়েছে দলেরই অন্দরে কিছু ব্যক্তি, অথবা বিজেপিও থাকতে পারে, এরকম একটা আশঙ্কা প্রকাশ করছেন। তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে, তিনি তো বিরোধী দলের দিকে জিনিসটা ছড়ে দিতে পারতেন বা অভিযোগটা বিজেপির দিকে ছড়ে দিতে পারতেন বা বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, কিন্তু সেটা তিনি করছেন না। তিনি কিন্তু নিজের দলের দিকেও আঙুল তুলছে, আবার বিজেপির দিকেও আঙুল তুলছে। এক্ষেত্রে যদি দেখা হয় অনুব্রত মণ্ডলের সঙ্গে কিন্তু কাজল শেখের সম্পর্ক খুব একটা ভালো নয়, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। যদি অনুব্রত মণ্ডল যখন জেলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা শুনেছিলাম, এই কাজল শেখ বলেছিল দুর্নীতিগ্রস্তদের দলে স্থান নেই। কাজল শেখ, অনুব্রত মণ্ডল একে অপরের প্রতিদ্বন্দ্বী শাসক দলের। তো স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে এই যে অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি এই কাজল শেখের দিকে আঙুল তুলছেন না তো?